সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের রতন স্যার বরাবরের মতো তৃতীয় শ্রেণীর বোরিং ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা 73 পৃষ্ঠার 15 এবং 16 এই দুইটি অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি 15 নম্বর অঙ্ক বোর্ডে তুলে রেখেছি, যাতে খুব স্বল্প সময়ে অঙ্কটি শেষ করতে পারি। তো দেখো, বোর্ডে যে অঙ্কটি দেওয়া আছে বলেছে কি যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দেয়। কয় টাকা করে চাঁদা দিল? 80 টাকা করে। দেওয়ার পরে মোট টাকা, ঠিক আছে, এই 80 টাকা করে চাঁদা দিয়ে মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জন, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 10 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। এই বিতরণ করার পর প্রত্যেকে, এটা হয়তো আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, লাইট পড়েছে, প্রত্যেকে কত টাকা করে পান, অর্থাৎ এক একজন কত টাকা করে পান। তবে সবার আগে আমার জানতে হবে যে আসলে 30 জন চাঁদা দিয়ে তাদের মোট কত টাকা হলো। তাহলে আমরা একটু দেখে নিই। বলেছি কি মোট কত টাকা করে চাঁদা দিয়েছে তারা? 80 টাকা করে এক একজন, প্রত্যেকে, তাই না? প্রত্যেকে মানে একজন 80 টাকা করে চাঁদা দিয়েছে। কতজন চাঁদা দিয়েছে? 30 জন। তাহলে 30 জনে যে 80 টাকা করে চাঁদা দিল, দিয়ে মোট কত টাকা হলো এইটা আমরা এখন বের করব। তাহলে সিম্পলি আমরা লিখে দেব যে একজনে চাঁদা দেয় 80 টাকা, অতএব 30 জনের চাঁদা দেয় 80 গুণ 30 টাকা। ঠিক আছে? তো সবার আগে আমাদের অঙ্কের নিয়ম যেটা, সেটা আমাদের করতে হবে যে খাতায় অবশ্যই সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে, যেন স্কেল দিয়ে দিতে হবে অবশ্যই এটা। ঠিক আছে? এবার নম্বর প্রশ্ন, মার্জিন দেওয়া শেষ। এবার নম্বর প্রশ্ন কত নম্বর? 15। তাহলে আমি খাতার মাঝখানে ঠিক সুন্দর করে লিখব 15 নম্বর প্রশ্নের সমাধান। ঠিক আছে? অবশ্যই স্কেল দিয়ে আন্ডারলাইন করতে ভুলবো না, এটা লেখার সৌন্দর্য। এবার আসো, একজনে চাঁদা দেয় কত টাকা? 80 টাকা, তাই না? তাহলে আমরা লিখব যে একজনে বা একজন শিক্ষার্থী লিখতে পারো, একজন শিক্ষার্থী চাঁদা দেয় কত টাকা? 80 টাকা। একজন শিক্ষার্থী চাঁদা দিল 80 টাকা। মোট কতজন শিক্ষার্থী আছে? 30 জন। অতএব 30 জন শিক্ষার্থী চাঁদা দেয় এই 80 গুণ 30, কারণ একজনে যদি 80 টাকা দেয় তাহলে 30 জনে অবশ্যই বেশি হবে, আর বেশি হলে নিঃসন্দেহে গুণ। এই অঙ্কের রাফটা আমরা ডান পাশে করতে পারি, কারণ অঙ্কটা দুইটা স্টেপের, তো একটু বড় হবে, যার কারণে আমরা রাফটা ডান পাশে করছি। তুমি নিচে এখানে লিখে করলেও কোনো প্রবলেম নাই। দেখো, এটা খুবই সহজ একটা গুণ, 80 গুণ 30। এটা করব কিভাবে? 0 0 গুণ করলে হয় 0, 0 দিয়ে 8 এর সাথে গুণ করলে হয় 0, আবার 3 দিয়ে 0 কে গুণ করলে পাবো 10 এর ঘর, 10 এর ঘরে 0, 3 8 এ 24। এবার এই ঘরটা 0, এককের ঘর 0 দিয়ে ভাগ করতে হবে, 0 0 4 2, আমরা পেয়ে গেলাম 2400। এবার এই অঙ্কটাকে আরো সহজে আমরা করতে পারি। দেখো কিভাবে। এখানে অঙ্কের গুণ করব, 3 আর 8 এ গুণ করলে কত হয়? 3 8 এ 24, 24। শূন্য কয়টা আছে? দুইটা। ওকে, দুইটা শূন্য বসিয়ে দাও, শেষ। দেখো কত ইজিলি আমরা শূন্যের গুণগুলো বা শূন্যের ভাগও এভাবে করা যায়, আমি দেখাবো, আছে এই অঙ্কে আছে আমাদের। তাহলে 2400 টাকা এরা 30 জন শিক্ষার্থী চাঁদা তুলে পেল। এই টাকাটা ওরা এই 10 জনের মধ্যে ভাগ করে দেবে। কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। তাহলে এই টাকাটা কয়জন পাবে? 10 জন, তাই না? ভেরি গুড। এবার দেখো, আমরা ওই অঙ্কটাই সুন্দর করে, এখানে যেন স্পেস গ্যাপ থাকে, দেখতে ভালো লাগবে। তাহলে লিখব 10 জন ক্ষতিগ্রস্ত, উত্তর কি চেয়েছে? বিতরণ করা হয়, প্রত্যেকে কত টাকা করে পান। 10 জন ক্ষতিগ্রস্ত, মানে উত্তরে যা চাইবে ঠিক সেটাই লেখার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত পান কত টাকা? 2400 টাকা। 2400 টাকা। অবশ্যই একার সময় খেয়াল রাখবো অঙ্কের আগেও পরে যেন ফাঁকা থাকে। ঠিক আছে? এখানে আমাদের আরো কাজ আছে। তাহলে প্রশ্ন ছিল প্রত্যেকে কত টাকা করে পান? 10 জনে যদি 2400 পান, তাহলে অতএব প্রত্যেক ব্যাটসম্যান একজন
একজন ক্ষতিগ্রস্ত পান 2400 ভাগ কত 10 টাকা। এখন প্রশ্ন হতে পারে ভাগ কেন? এখন তুমি চিন্তা করো তো, মনে করো 10 জনে 20টা চকলেট পাইল, 10 জন মিলে 20টা চকলেট পাইল, একজনে কয়টা পাবে? 2টি। 10 দুগুণ 20, তাহলে একজনে কি কমে গেল না? 10 জনের সংখ্যাটা বড় দেখাচ্ছে 20টি, বাট একজনের 2টি। ঠিক সেরকম এখানে 10 জনে যা পাইতো যদি প্রত্যেককে ভাগ করে দিই তাহলে অবশ্যই পরিমাণটা কমে আসবে। এই ভাগটা আমরা ডান পাশে রাখ করে দেখাইতে পারি। 10 ভাগ 24 16 কিভাবে যায়? 10 দুগুণ 20, 3 বার যাবে না, 30 হয়ে যাবে। 10 দুগুণ 20 বিয়োগ করলে নামে আমার 4, তারপরে এই শূন্যটা নেমে আসে 40, 4 10 40, আর একটা শূন্য আছে, শূন্যটাকে নামাইলাম। এই শূন্যটা ভাগ করা যায় না। আমি তোমাদের শিখিয়েছি যদি উপর থেকে কোনো অঙ্ক নামাই এবং সেটা যদি ভাজক দ্বারা ভাগ না যায় তাহলে তার বিনিময়ে একটা শূন্য ভাগফলে দিয়ে দিতে হয়। তাহলে এটার বিনিময়ে একটা শূন্য আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? অথবা তুমি এইভাবে করতে পারো, 10 এ 0 0 আবার শূন্য লিখে দাগ দিয়ে আবার বিয়োগ করে শূন্য লিখতে পারো, দরকার নাই। এইখানে আমরা সহজভাবে কিভাবে করতে পারি সেটাই এবার দেখব। এখন দেখো শূন্য কয়টা মিলে সেই কয়টা শূন্য বাদ দেব? একটা শূন্য, একটা শূন্য, তাই না? তাহলে একটা শূন্য যদি বাদ দিয়ে দিই 2400 থেকে কত থাকে? 240। যদি এখানে দুটো শূন্য থাকতো তাহলে দুটো শূন্য বাদ দিলাম, থাকতো কত? 24। ঠিক এরকম গুণের সময় শূন্য বাড়ছে, ভাগের সময় শূন্য কমছে। গুণের সময় শূন্য বাড়বে আর ভাগের সময় কমে আসবে, যে কটা শূন্য মিলে যাবে। তাহলে এই শূন্য আর এই শূন্য যদি বাদ দিই থাকে 1, 1 দিয়ে 240 কে ভাগ করলে 240 হয়, তাহলে সমান সমান 240 টাকা। এইটা হচ্ছে তোমার এক এক জনার প্রাপ্য টাকা। এবার আমার দুইটা স্টেপ শেষ। রাত দুইটা দেখো সুন্দর করে ডান পাশে দেওয়া হয়েছে। যদি ধরাইতে না পারো নিচে দিবা, নিচে দিলে তোমার অঙ্কটা আরো অনেক বড় হয়ে যাবে। আমি সবসময় তোমাদেরকে বলি যদি অঙ্কটা ছোট হয় তাহলে নিচে এখানে লিখে রাত দেখাবা, আর যদি বড় হয় তাহলে ডান পাশে লিখে দেখাবা। রাত বাধ্যতামূলক, এটা দেখাতেই হবে, না দেখাইলে অঙ্কটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখো তাহলে ঠিক এই লাইনের সোজা নিচে নেমে আসবো, এসে এখানে সুন্দর করে লিখবো উত্তর কত পেলাম? 240 টাকা। ঠিক আছে বাবা, আশা করি বুঝতে পেরেছো। দেখো ঠিক এভাবে তোমাকে যদি অঙ্ক ঘুরিয়ে দেওয়া হয় আর একটু অঙ্ক দেওয়া হয় নিশ্চয় পারবা। পারবা তো? হ্যাঁ, পারতে হবে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে যাব। একটু রেডি থাকো এবং অঙ্কটি কমপ্লিট করো। দেখো বলেছে মায়ের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। একটু মনোযোগ দাও, পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স যদি 45 বছর হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত? আমার কাছে প্রশ্ন হচ্ছে পুত্রের বর্তমান বয়স কত, তাই না? পুত্রের বর্তমান বয়স কত আমরা শুরুতে লিখে দেব 16 নম্বর প্রশ্নের সমাধান, আর খাতা মার্জিন তো থাকবেই। সবার আগে এই লাইনটা আমি লিখে নেব। যদি না চাও না লিখলে হবে, তবে লিখলে ভালো হয়। লিখে নেব এই লাইনটা। এই লাইনটা তোমার যদি এক লাইনে না ধরে 2 লাইনে 3 লাইনে অসুবিধা নেই। লেখো মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। এই কথাটা সুন্দর করে আমি অঙ্কের শুরুতেই লিখে নেব। মায়ের বর্তমান দেখো আমি তুলে নিলাম মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। এটা যদি তুমি এক লাইনে ধরাইতে না পারো 2 লাইনে লিখলেও লিখতে পারো, নো প্রবলেম। এইবার আমি অঙ্কে যাব। মায়ের বর্তমান বয়স কত বলেছে? 45 বছর। মানে পুত্রের যা বয়স তার থেকে 3 গুণ হয়েছে মায়ের বয়স। পুত্রের যা বয়স তার থেকে 3 গুণ হয়ে মায়ের হয়েছে 45 বছর। তাহলে পুত্রের বয়স নিশ্চয়ই কম। আমরা সাধারণভাবে জানি যে সন্তান সবসময় পিতামাতার চাইতে ছোট হয়, তাই তো? তাহলে তার বয়সও কম হবে, আর কম বয়স বের করতে হলে আমাদের ভাগ করতে হবে। তাই আমি আগে এটা লিখে নিচ্ছি যে মায়ের বর্তমান বয়স
মায়ের বর্তমান বয়স 45 বছর। এটা আমি মায়ের বয়স হয়ে গেল। এবার বের করব পুত্রের বয়স। ঠিক আছে, তাহলে অতএব পুত্রের বর্তমান বয়স 45 ভাগ 3 বছর। এই যে 3 গুণ 3 ভাগ। কেন? কারণ মায়ের বয়সের চেয়ে পুত্রের বয়স কম হবে, আর কম বয়স বের করার জন্য অবশ্যই নিঃসন্দেহে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করে নিলাম। এইবার আমি আগের অঙ্কে কিন্তু তোমাদেরকে ডান পাশে রাফ করা দেখিয়েছি, এইবার ডান পাশে করব না, নিচে করব। কেন করব? আমি আগেও বলেছি যে ছোট অঙ্কের ক্ষেত্রে রাফ এখানে লিখে নিচে দেখাবো, তাহলে অঙ্কটাকে একটু বড় দেখাবে, দেখতে ভালো লাগবে। তো যথারীতি মার্জিন থেকে এখানে লিখব, লেখার পরে 3 ভাগ 45, 3 1 কে 3, বিয়োগ করলে নামে 1, 5 নেমে যায়, 3 5 এ 15, অবশিষ্ট থাকে 0। দেখো আমার এখানে মিলে গেছে, অর্থাৎ উত্তর পেয়ে গেছি আমি 15 বছর। অর্থাৎ তাহলে পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি আমি 45 বছর। এখানে সমান সমান লিখতে পারো, না লিখলেও প্রবলেম নেই, প্রয়োজন নাই। তাহলে আমরা উত্তর লিখতে পারি 15 বছর। এটা কার বয়স বললাম? পুত্রের বয়স, তাই না? দেখো অঙ্কটি কিন্তু খুব ছোট্ট এবং খুব সহজ, এই জন্য রাফটি আমি এখানে দিলাম। আমি আরেকবার বলছি, বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের যে বয়স পুত্রের বয়স তার থেকে 3 গুণ। এখন পুত্রের বয়স তাহলে নিশ্চয়ই কম, তাহলে পুত্রের বয়স বের করার জন্য আমার প্রথম কাজ হচ্ছে ওই মূল বক্তব্যটা লিখে নিলাম, নেওয়ার পরে মায়ের বর্তমান বয়সটা তুলে নিলাম। এবার পুত্রের বর্তমান বয়স বের করার জন্য ওই যে 3 গুণ বলেছে, তাই মায়ের বয়সকে 3 দিয়ে ভাগ দিলাম। ছোট্ট একটা ভাগ, আমরা নিজেরাও পারি, সবাই পারি। ভাগ শেষে যেটা পেলাম সেটা হচ্ছে উত্তর। এখানে সমান সমান উত্তর লিখতে পারো, সমস্যা নাই, না লেখা যেহেতু আমি রাত দেখাচ্ছি প্রয়োজন নেই। তো আজকের মতো এই ছিল আমার আয়োজন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাবা মনোযোগ দিয়ে ক্লাস করো, এখন যেহেতু স্কুল চলছে না, তাই ভিডিও ক্লাসগুলো খুব মনোযোগের সাথে করো। আর অনেকে হয়তো আমার ক্লাস দেওয়ার পূর্বেই কমপ্লিট করে ফেলছো। বাবা এই যে ফরম্যাটটা, সিস্টেমটা তুমি যখনই করো, যেভাবেই করো, যার কাছেই করো না কেন, ফরম্যাটটা ঠিক সুন্দর করার চেষ্টা করবা, এলোমেলো যেন না হয়। ঠিক আছে? আমি অনেক হিসাব নিকাশ করে তোমাদেরকে ফরম্যাটগুলো দেই, এইভাবে সুন্দর করে সাজিয়ে করাই। তাই তোমরা যেভাবেই অঙ্ক করো, যার কাছেই করো, অবশ্যই এই ফরম্যাটটা যেন মেনটেন হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, আবার আগামী ক্লাসে দেখা হবে। আর আমার প্রতি সপ্তাহের শনিবার, অর্থাৎ প্রত্যেক শনিবার আমার লাইভ ক্লাস হয়। সবাই আশা করি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবা। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে আগামী ক্লাসে।